তাহলে এখন যুদ্ধ হবে কিসের ভিত্তিতে? আমাদের লড়াই হবে কিসের ভিত্তিতে? প্রতিরোধ হবে কিসের ভিত্তিতে? আপনার কাছে F-16 আছে, আপনার কাছে F-22 আছে, আপনার কাছে F-30 আছে, ওকে, প্লাস 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 ইজুক্যাল টু আমেরিকার বিরুদ্ধে জিরো। হুদা গেলারে জিরো কি আছে? আপনার কিছুই নাই, শূন্য। আপনি শূন্যের ওপর দাঁড়িয়ে আছেন। আপনি যদি মনে করেন যে আপনি সামথিং, আপনি কিছুই নন, জিরো। এর মধ্যে কোনো মুসলিম দেশ অথবা মুসলিম বিশ্বের নাম নাই। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়বস্তু হচ্ছে প্রযুক্তি বনাম ইমান, মুসলিম বিজয়ের রহস্য। মাঝে মাঝেই আমাদের দেশের পাড়া মহল্লা থেকে নিয়ে শুরু করে, চায়ের স্টল থেকে নিয়ে শুরু করে আধুনিক রেস্তোরাঁ পর্যন্ত, অথবা ফেসবুকের পাতায় সাধারণত মাঝে মাঝে আমরা যে টপিকগুলো দেখি সেগুলো হচ্ছে যে নির্যাতিত মুসলিম বিশ্বের পাশে, নির্যাতিত মুসলিম দেশগুলোর পাশে কেন শক্তিধর অথবা সবল মুসলিমগুলো দাঁড়াচ্ছে না, কেন নির্যাতিত ফিলিস্তিনের পাশে ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্বসহ পরাশক্তি পাকিস্তান এবং তুরস্ক কেন দাঁড়াচ্ছে না, কেন বারবার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য তুরস্কের মতো শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো, মিশরের মতো মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো এগিয়ে আসতেছে না। আজকের জুমার খুতবায় আমার আলোচ্য বিষয় এইটা নয় যে কেন মুসলমানেরা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ জড়াচ্ছে না, বা যুদ্ধে জড়ানো উচিত কি উচিত নয়, এইটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। তবে আমাদের দেশে, যদি আমাদের বাংলাদেশের পরিবেশকে সামনে রেখে কথা বলি, তাহলে আমাদের বাংলাদেশে দুই ধরনের মানুষ আছে। এক শ্রেণীর মানুষ কেন মুসলিম বিশ্বগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না এইটা নিয়ে আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোর উপর আক্রমণাত্মক কথা বলে। ঠিক অন্যদিকে আরেক শ্রেণীর মুসলিম ভাইয়েরা কথা বলে এটাকে ডিফেন্ড করার চেষ্টা করে যে মুসলমানদের কাছে সক্ষমতা নেই, মুসলমানদের কাছে সেই প্রযুক্তি বা ক্ষমতা বা শক্তি নেই যেইটার উপর ভিত্তি করে মুসলমানেরা আজকের ইউরোপ বিশ্বের সাথে, আজকের পাশ্চাত্যের সাথে লড়াই করতে পারে। এই দুই প্রশ্নকে সামনে রেখে আজকে আমার জুমার খুতবার আলোচ্য বিষয়ের 4টা অংশ আছে। তার মধ্যে প্রথম অংশ হচ্ছে যে আমাদের এবং অমুসলিমদের সক্ষমতার তুলনা এবং এই তুলনার রেজাল্ট। দ্বিতীয় অংশে আছে মুসলিম বিশ্বের ওই সমস্ত যুদ্ধ ইতিহাসের যেইগুলোতে সক্ষমতা থাকার পরেও মুসলমানেরা পরাজয় বরণ করেছে। জুমার খুতবার তৃতীয় অংশে আছে ওই সমস্ত যুদ্ধ যেগুলোতে মুসলমানেরা দুর্বল, শক্তিহীন হওয়ার পরেও জয়লাভ করেছে। এবং চতুর্থ অংশে আছে তাহলে কি ইমানি যুদ্ধে জয়লাভের একমাত্র মাধ্যম। আমরা যদি প্রথম অংশ নিয়ে আলোচনা করি, আমাদের এবং অমুসলিমদের সক্ষমতার তুলনা করি, আমি কঠিন কোনো জায়গা দিয়ে তুলনা করব না। তুলনার কথা আসলেই সামরিক সক্ষমতার কথা আসে, যুদ্ধ বিমানের কথা আসে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না। আমি একদম সহজ এবং নিত্য প্রয়োজনীয় জায়গা থেকে কথাগুলো বলবো, সক্ষমতার তুলনা দিব। আমাদের দেশের গরিব থেকে নিয়ে শুরু করে ধনী শ্রেণী পর্যন্ত, আমাদের আমির ওমারা থেকে নিয়ে শুরু করে আরব বিশ্বের ক্লিনার পর্যন্ত সবাই আমরা নর্মালি একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে মোবাইল ফোন। আমি যদি জাস্ট ফোন দিয়ে উদাহরণ দেই, আমরা যেই ফোনই ব্যবহার করি না কেন, পৃথিবীতে যে সমস্ত নামি দামি ফোন আছে, সেটা স্যামসাং হতে পারে, ভিভো হতে পারে, হুয়াওয়ে হতে পারে, অ্যাপেলের ফোন হতে পারে, আইফোন হতে পারে, যে কোনো ফোনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমি বাকি পার্টগুলো নিয়ে কথা বলছি না, আমি যদি প্রত্যেক ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলি, একটা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চিপসেট। চিপসেট মানে যেইটার উপর ভিত্তি করে পুরো মোবাইলটা ফাংশন করে। আমি মোবাইলে কোনো অ্যাপস চালু করছি, কোনো অ্যাপস অফ করছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি, এই সব কিছু যেইটার উপর ভিত্তি করে চলে সেটা হচ্ছে চিপসেট। আমি যদি জাস্ট উদাহরণ দেই, এই চিপসেট কোন কোম্পানিগুলো তৈরি করে, তো এর মধ্যে কোনো মুসলিম কোম্পানি তো দূরে থাক, কোনো মুসলিম বিশ্বের নাম আসবে না। যেমন আমরা যদি কোয়ালকমের কথা বলি, কোয়ালকমের সিরিজ হচ্ছে স্ন্যাপড্রাগন, এটা হচ্ছে ইউএসের একটা কোম্পানি। যদি আমরা অ্যাপেলের কথা বলি, অ্যাপেলের চিপ হচ্ছে ইউএসের একটা কোম্পানি। যদি আমরা মিডিয়াটেকের কথা বলি, এটা হচ্ছে তাইওয়ানের একটা কোম্পানি। যদি আমরা গুগলের সিরিজ আছে সেইটার যদি আমরা কথা বলি, যেটা তারা তাদের ফোন পিক্সেলে ব্যবহার করে, এটাও হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। যদি আমরা হুয়াওয়ের কিরিন সিরিজের কথা বলি, তাহলে একটা চাইনা কোম্পানি। ঠিক এইরকমভাবে আপনি মোবাইল থেকে বের হন, মোবাইল থেকে বের হয়ে আপনি কম্পিউটারে যান। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের কাজ কি? মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের অন্যান্য গুরুত্বপূর্ণ পার্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে, অন্যান্য গুরুত্বপূর্ণ পার্টগুলোর ফাইলগুলোকে ট্রান্সফার করতে সহযোগিতা করে। এইটাকে বলা হয় মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ওপরে সিপিইউ থাকে, এই মাদারবোর্ডের ওপরে জিপিইউ থাকে, এই মাদারবোর্ডের ওপরে র্যাম লাগানো হয়। তো এই মাদারবোর্ড তৈরি করতে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটাকে বলা হয় পিসিবি। পিসিবি অর্থ প্রিন্টেড সার্কিট বোর্ড।
এই যে সামান্য ছোট্ট একটা জিনিস যেইটা আমরা কম্পিউটারে ব্যবহার করতেছি আমাদের মাদারবোর্ডটাকে তৈরি করার জন্য, এই পিসিবি কোন কোম্পানিগুলো তৈরি করে? এই পিসিবির 50% উৎপাদন করে চায়না কোম্পানি, তারপরে উৎপাদন করে ইউএসের কিছু কোম্পানি, এবং এর সাথে জাপানের প্যানাসোনিক, সনি, দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এলজি, তাইওয়ানের অ্যাসোস, মেগাবাইট, এমএসআই, এগুলো হচ্ছে পিসিবি মাদারবোর্ডের এই গুরুত্বপূর্ণ পার্টটাকে উৎপাদন করে। যদি আমরা এখান থেকে যাই, আরেকটু এগিয়ে যাই, ধরেন এই যে আমরা ছবি তুলছি, ছবিটা ওঠানোর পরে আমরা ছবিটাকে এডিট করি, ছবিটাকে সুন্দর করার চেষ্টা করি। আমাদের ছাত্ররা কম্পিউটারে বসে, আমাদের অনেক ভাই অনলাইনে বসে কম্পিউটারের মাধ্যমে টাকা আর্ন করে, তারা একটা ডিজাইন করে। এই ডিজাইনটা করে কিসের মাধ্যমে? গ্রাফিক্সের মাধ্যমে। এই গ্রাফিক্সের যে কোম্পানিগুলো গ্রাফিক্সের এই জিপিইউ এই প্রযুক্তিটাকে সরবরাহ করে, এর মধ্যে কোনো মুসলিম দেশ অথবা মুসলিম বিশ্বের নাম নাই। এখান থেকে বের হয়ে আরেকটু কমন কথাই যায়, ধরেন এই যে 5G এবং 4G নেটওয়ার্ক। আমি যদি 5G এবং 4G নেটওয়ার্কের কথা বলি, আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় গ্রামীণ ফোন 5G নেট দেয়, আমরা মনে করি রবি মনে হয় আমাদেরকে 5G নেট দেয়। না, রবিরা হচ্ছে জাস্ট একটা ডিলারের মতো, গ্রামীণ ফোন কোম্পানি হচ্ছে একটা ডিলারের মতো। এখানে যারা 4G এবং 5G উৎপাদন করেছে এবং যারা 4G এবং 5Gর প্রযুক্তিগুলোকে সরবরাহ করে, এই দুইটার কোনোটাতেই গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, জিও, সৌদির আর যে কোনো কোম্পানি, মোবাইলি, এদের কারো কোনো হাত নেই। এরা কি করে? বাইরের বিশ্বগুলো থেকে 4G এবং 5Gর প্রযুক্তিটাকে কেনে এবং সেইটাতে সার্ভিস দেয় আমাদের দেশে, বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, সৌদি আরবে। তো এটা কারা উৎপাদন করে? এই 4G 5G নেটওয়ার্ক যারা উৎপাদন করে, এর মধ্যে সবই অমুসলিম কোম্পানি। আমি যদি বলি এটার প্রযুক্তির মূল মালিকানা কাদের, তাহলে মূল মালিকানা হবে সুইডেনের এরিকসন কোম্পানির, যুক্তরাষ্ট্রের কোয়ালকমের, নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি, হুয়াওয়ে হচ্ছে চীনের কোম্পানি, স্যামসাং হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি, জিটি হচ্ছে চীনের কোম্পানি। এরাই এই 4G এবং 5G নেটওয়ার্কটাকে সরবরাহ করে। আর এই 4G এবং 5G নেটওয়ার্কটাকে সরবরাহ করতে যে ধরনের সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলোও তারা সরবরাহ করে। মানে আপনি যতই পারমাণবিক শক্তিধর দেখেন পাকিস্তানকে, যতই শক্তিধর দেখেন আপনি তুরস্ককে, যতই শক্তিধর দেখেন আপনি মিশরকে, যতই শক্তিধর দেখেন আপনি সৌদি আরবকে, যতই উন্নত মনে করেন আপনি মালয়েশিয়াকে, যতই আধুনিক মনে করেন আপনি দুবাইকে, আমরা কেউ এই প্রোডাক্টগুলো সার্ভিস বা এই প্রোডাক্টগুলো সমাজে মানুষের কাছে রপ্তানি করতে পারি না। আমরা এগুলো বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে সেটা আমাদের দেশে আমরা অ্যাসেম্বল করি। আমি যদি এখান থেকে বের হয়ে আরেকটু সামনে যাই, ধরেন আমরা মোবাইল ইউজ করি, আমরা অনেকে জিপিএস মানে গুগল ম্যাপিং, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপ আমরা ব্যবহার করি। তো গুগল ম্যাপ কিসের মাধ্যমে কাজ করে? গুগল ম্যাপ জিপিএস সিস্টেমের মাধ্যমে কাজ করে। 1987 সালে আমেরিকান এয়ারফোর্স সর্বপ্রথম জিপিএসের এই টেকনোলজিটা আবিষ্কার করে এবং 1987 সাল থেকে নিয়ে শুরু করে 2000 সাল পর্যন্ত তারা এটা গোপনে ব্যবহার করে। 2000 সালের পরে তারা এই জিপিএস টেকনোলজিটাকে পুরো বিশ্বের জন্য আম করে দেয়। এবার আপনি কল্পনা করেন যে তারা যেই প্রযুক্তি 1987 সালে উৎপাদন করেছে, যেটা 2000 সালে আমাদের জন্য আম করে দিয়েছে, তার চাইতে কত উন্নত প্রযুক্তি এখন তারা ব্যবহার করতেছে। এই কারণে এই জিপিএস টেকনোলজি থেকে বের হয়ে যাওয়ার কারণে, যেহেতু এটা এখনও ফুললি আমেরিকান সরকার বা আমেরিকান এয়ারফোর্স এটাকে নিয়ন্ত্রণ করে, এই জন্য রাশিয়া, চীন, ফ্রান্সের মতো উন্নত দেশগুলো নিজস্ব জিপিএস সিস্টেম টেকনোলজি তৈরি করেছে। এটাতে গেল মোবাইলের পার্ট বা কম্পিউটারের পার্ট। আমরা যদি এখান থেকে একটু বের হয়ে যাই, ধরেন যদি আমরা মেডিকেলের দিকে যাই, আমরা সবাই চিকিৎসা নিতে ভালোবাসি। আমাদের ধনিক শ্রেণীর মাঝে চিকিৎসা নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, রোগ আছে। আমাদের আরব বণিকরা স্বল্প জ্বর হলেই সিঙ্গাপুর, কানাডা, থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য যেতে ভালোবাসেন। আমাদের দেশের ধনীরাও কিছু হলে সিঙ্গাপুর, থাইল্যান্ডে যেতে ভালোবাসেন। আমি যদি বলি এই চিকিৎসা বাজারে, এই চিকিৎসার যে প্রযুক্তি আছে এবং যত জিনিসপাতি আছে এই চিকিৎসা খাতে ব্যবহার হয়, এর 70 থেকে 80% সরবরাহ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। 70 থেকে 80%। এবং বায়োটেকনোলজি আমরা যেটাকে বলি, অথবা জিনগত প্রযুক্তি, জিন পরিবর্তনের যে প্রযুক্তি, এইটার 100% পাশ্চাত্য থেকে আসে। এর বাইরে কারো কাছে বায়োটেকনোলজি অথবা জিন প্রযুক্তি নেই। আমি যদি এখান থেকে একটু বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে সার্জারির জন্য যেগুলো নিডি বস্তু, সবচেয়ে উন্নত বস্তু, সেটা দেয় হচ্ছে আমেরিকার জনসন অ্যান্ড জনসন কোম্পানি। যদি বলি যে ইনসুলিন পাম্প অথবা হার্টের জন্য চিকিৎসা কারা সবচেয়ে ভালো দিতে পারে, সেটা হচ্ছে মেডট্রনিক একটা কোম্পানি।
যদি বেস্ট অন সায়েন্টিফিক, এরা হচ্ছে সার্জারির ডিভাইসগুলো দেয়। ঠিক এরকম জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, এরাই পুরো পৃথিবীর চিকিৎসা বাজারকে দখল করে রেখেছে। মানে আপনি যে এই যে 10তলায় যান, এখানে যে আপনারা MRI যন্ত্র দেখেন, সিটি স্ক্যানের যন্ত্র দেখেন, আমাদের পায়ে যখন আঘাত লাগে তখন ওইটাকে এক্সরে করা হয়, আমাদের হাত পা, এই যে এক্সরের যন্ত্র, MRI স্ক্যানারের যে যন্ত্র, সিটি স্ক্যানের যে যন্ত্র, এগুলো একটাও কোনো মুসলিম বিশ্বে উৎপাদন হয় না। হ্যাঁ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর স্বল্প পরিসরে একদম ন্যূনতম উৎপাদন করে না, অ্যাসেম্বল করে। আর উন্নত বিশ্বগুলোর কথা তো আমি বাদ দিলাম। এটা গেল চিকিৎসা খাতে আমাদের অবস্থা। আমি একদম সংক্ষিপ্ত, যেহেতু এটা জুমার খুতবা, আমি বিস্তর কথা বলতে পারবো না। মেডিকেল খাত থেকে যদি আমরা একটু বের হই, এবার বের হয়ে যদি আমরা সামরিক খাতের দিকে যাওয়ার চেষ্টা করি, ধরেন আজকে আমরা অনেকেই প্রশংসা করতেছি যে বাংলাদেশ চীনের কাছ থেকে একটা ভালো যুদ্ধ বিমান কিনবে। আমরা অনেকেই বলতেছি যে পাকিস্তান চীনের মাধ্যমে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান নিতেছে, অথবা আমরা বলতেছি যে সৌদি ডিফেন্স সিস্টেম আমেরিকা থেকে ইনস্টল করতেছে। এগুলো একটাও আমাদের নিজস্ব তৈরি করা নয়। আমি যদি বলি আমাদের সক্ষমতার উদাহরণ দিই, ধরেন পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোর একটা অস্ত্রের নাম হচ্ছে হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল কি? হাইপারসনিক মিসাইল হচ্ছে শব্দের যে গতি আছে সেই গতির চাইতে 5 গুণ দ্রুত যে কোনো লক্ষ্য উদ্দেশ্যে আঘাত আনতে পারে। শব্দের গতি কত? শব্দের গতি হচ্ছে ম্যাক 1, মানে প্রতি ঘন্টায় 1235 কিলোমিটার। তাহলে ম্যাক 1-এর যদি 5 গুণ করি তাহলে এটা দাঁড়াবে প্রতি ঘন্টায় প্রায় 6500 কিলোমিটার। মানে একটা মিসাইল যদি সেটা হাইপারসনিক মিসাইল হয়, তাহলে এই হাইপারসনিক মিসাইল প্রতি ঘন্টায় যেতে পারে 6500 কিলোমিটারের পথ। মানে হাইপারসনিক বিমানটা যদি কথার কথা ইন্ডিয়ার কাছে থাকে, ইন্ডিয়া 5 সেকেন্ডে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হামলা করতে পারবে। যদি এইটা ইসরায়েলের কাছে থাকে হাইপারসনিক বিমান, তাহলে এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমে ইসরায়েল যে কোনো মুহূর্তে 5 থেকে 10 মিনিটের ব্যবধানে সৌদি আরবে হামলা করতে পারবে, সৌদি আরব কোনো প্রস্তুতি গ্রহণ করার পূর্বেই। এই ম্যাকের আবার পাওয়ার আছে। রাশিয়ার কাছে এইটা সর্বোচ্চ ম্যাক 20, মানে শব্দের গতির চাইতে 20 গুণ জোরে, মানে প্রতি ঘন্টায় 20,000 কিলোমিটার যেতে পারে একটা মিসাইল। এইখান থেকে যদি আরেকটু বের হই, ধরেন সাবমেরিন আমরা চিনি। সাবমেরিন মানে এমন যুদ্ধজাহাজ যেটা পানির নিচে ডুবে থাকে। তো পানির নিচে ডুবে থাকার পারমাণবিক সাবমেরিন কোনো মুসলিম দেশের কাছে নাই, এমনকি তুরস্ক এবং পাকিস্তানের কাছেও নাই। এই সাবমেরিনের বৈশিষ্ট্য কি? এই সাবমেরিন যদি একবার ডুব দেয় তাহলে 6 মাস পানির নিচে থাকতে পারে। 6 মাস পানির নিচে থাকার পরে সে যে কোনো অঞ্চলে গিয়ে হামলা করতে পারে। এটা হচ্ছে সাবমেরিন, পারমাণবিক সাবমেরিনের ক্ষমতা। আমি যদি আরেকটু বলি যে ধরেন আমরা এখানে বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের পাশে আমেরিকা নাই। এখন আমেরিকা তার এলাকা থেকে বাংলাদেশে মিসাইলও ছুটতে পারবে না। তাহলে আমেরিকা কি করবে? আমেরিকা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে এমন যুদ্ধজাহাজ যেই যুদ্ধজাহাজ একসাথে 150-200 যুদ্ধজাহাজকে নিজের ওপরে বহন করে নিয়ে আসতে পারে। আর ওখানে আবার রানওয়ে আছে, মানে ওই জাহাজের ওপরে বিমান থাকবে, ওই জাহাজের ওপরে বিমানটা আবার উড়বে, উড়ে এসে আপনার উপর আক্রমণ করবে, আপনার উপর আক্রমণ করে আবার চলে যাবে। এটাকে বলা হয় এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলো বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব অথবা তুরস্ক অথবা মালয়েশিয়া আমাদের কারো কাছে নাই। আমি অন্য টেকনোলজিগুলোর কথা বাদ দিলাম যেগুলোর দিকে এখন বিশ্ব যাচ্ছে, রানিং যেগুলো আছে আমি সেগুলোর কথা বলতেছি। ধরেন এখন আপনি বলতে পারেন, হ্যাঁ ভাই, সৌদি আরব তো 3rd ডিফেন্স সিস্টেম সেটা কিনতেছে, অথবা S-400 আছে সেটা কিনতেছে, অথবা ইসরায়েলের বোরাক আছে পাকিস্তান সেটা কিনতেছে। আপনি আমেরিকার কাছ থেকে যে জেট বিমান কিনতেছেন, আপনি আমেরিকার কাছ থেকে যে যুদ্ধ বিমান কিনতেছেন, আপনি আমেরিকার কাছ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেছেন, ওই প্রতিরক্ষা ব্যবস্থা কি আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার কাছে যে সমরাস্ত্র আছে, এই সমরাস্ত্রগুলোর যদি আমি ইজিক্যাল টু করি যে আপনার কাছে F-16 আছে, আপনার কাছে F-22 আছে, আপনার কাছে F-30 আছে, ওকে, প্লাস 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 ইজিক্যাল টু আমেরিকার বিরুদ্ধে 0। কারণ এগুলো সব আমেরিকার, ফ্রান্সের। আপনি ফ্রান্সের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না, আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। S-400 এটা হচ্ছে রাশিয়ার। রাশিয়া যে প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে দিয়েছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থার গোপন কী করলে এটা কাজ করা বন্ধ করে দিবে সেটা সে জানে না।
ধরেন আরেকটু উদাহরণ দিই, আরও বিস্তারিত সক্ষমতা বোঝানোর চেষ্টা করছি, আপনি সক্ষমতার কোথায় আছেন সেটা জানানোর চেষ্টা করতেছি। ধরেন আপনি ঘোষণা দিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত একটা শহর করব। জাস্ট ইম্যাজিন যে দুবাই মনে করতেছে যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত শহর। ওকে, দুবাই যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করেছে সেই ইঞ্জিনিয়ারটা ছিল ইউরোপ বিশ্বের। দুবাই যে এআই প্রযুক্তি দিয়ে তার বিল্ডিংগুলোকে উন্নত করেছে সেই এআই প্রযুক্তি হচ্ছে গুগলের। উদাহরণ দিচ্ছি, আপনি যে শহরটা তৈরি করেছেন, এবার আপনার শহর ধরেন ওইটাকে আমরা কি বলি, যেটা দিয়ে মাটি খোঁড়া হয়, জেসিপিটাও আমেরিকান কোম্পানির। যেই ট্রাকে করে আপনি পাথর বহন করছেন ওই পাথর বহনকারী কোম্পানিটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অথবা জাপানের। তারপরে আপনি যেটা দিয়ে ঢালাই করতেছেন বিল্ডিংটা, ওই বিল্ডিংটাও বাইরের, ঢালাই করার মেশিনগুলো বাইরের একটা কোম্পানি। বিল্ডিংটা রেডি করার পরে আপনি যে লিফটগুলো কানেক্ট করতেছেন, লিফটগুলোতে যে এআই সুবিধা দিতেছেন, আপনার ডোর লকে যে এআই আপনি দিচ্ছেন, এই এআই লকগুলো, আপনার ডোর লকগুলো, আপনার লিফটগুলো সব হচ্ছে ইউরোপ বিশ্ব থেকে আসা। ঠিক আছে, আপনার শহরটা রেডি হয়ে গেছে। শহরটা রেডি হওয়ার পরে এই শহরে আপনার দেশের মানুষেরা যে গাড়িগুলোতে ব্যবহার করতেছে সেই গাড়িগুলোর নাম BMW, মার্সিডিজ, ফোর্ড, লুমবরগিনি, তারপর হচ্ছে রোলস রয়েলস, রেঞ্জ রোভার, GMC, এই যে কোম্পানিগুলো, কাডিলাক, আপনি এই দামি দামি গাড়িগুলো ব্যবহার করতেছেন। আপনার ওই ইনভেস্ট করা $500 বিলিয়ন খরচ করে আপনি একটা শহর নির্মাণ করেছেন, যেই শহরের গর্ত খোঁড়া থেকে নিয়ে শুরু করে শহর রেডি হওয়ার পরে যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলোও হচ্ছে বাইরের, যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলোও হচ্ছে বাইরের। ওকে, এবার আসেন সামারি করি। আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলটা আপনার না, আপনি যে কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না, আপনি যে গাড়িতে ঘুরে চলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না, আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলোও আপনার না, আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না, আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না। দেন হুদা গেলারে জিরো, কি আছে আপনার? কিছুই নাই, শূন্য। আপনি শূন্যের ওপর দাঁড়িয়ে আছেন। আপনি যদি মনে করেন যে আপনি সামথিং, আপনি কিছুই নন, জিরো। আপনার সকল সক্ষমতাগুলোর যদি ইজিক্যাল টু করা হয় তাহলে কিছুই বের হবে না। আপনি আমাকে বলতে পারেন ভাই অমুক দেশের অমুক জেট আছে, ফাইটার জেট, কোথায় থেকে কিনেছে? সে নিজে বানিয়েছে, নিজে উৎপাদন করেছে, না বাইরে থেকে নিয়ে এসেছে? ধরেন আমি আব্দুর রহমান এখন কথা বলতেছি, এখানে গুগলের হচ্ছে ভয়েস শ্রবণের সক্ষমতা দেওয়া হচ্ছে। আমি যা বলতেছি তার সবই গুগল তার জায়গায় বসে, সেন্টারে বসে শুনতে পাচ্ছে। আমি যে স্ট্যাটাসটা দিতেছি, আমি একটু বোকামির উদাহরণ দেই জাস্ট ফর ফান। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাই আছে, বা পৃথিবীতে অন্য দেশে, বাংলাদেশে এখন নাই বললেই চলে, যারা জিহাদ করতে চায়। ওকে, জিহাদ করার জন্য সে একটা গ্রুপ ক্রিয়েট করেছে। কোথায়? হোয়াটসঅ্যাপে। যে মেসেজ দিচ্ছে যে অমুক অঞ্চলে আক্রমণ করব। গাধা, ওই হোয়াটসঅ্যাপটা তো আমেরিকা, অন্য আর একটা দেশের, একটা অমুসলিম রাষ্ট্রে। তুমি যে ফেসবুকে চ্যাট করতেছো, যে ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে স্ট্যাটাস দিতেছো, ওই ফেসবুকটা কার? মার্ক জুকারবার্গের, যে ইহুদি। তুমি যে ইনস্টাগ্রামে রিলস ছাড়তেছো, ইনস্টাগ্রামটা কার? তোমার। তুমি যে টুইটার অথবা এক্সে তোমার আপডেট দিতেছো, এই টুইটার এবং এক্সটা কার? আমি যা কথা বলছি, আমি যা পোস্ট দিচ্ছি, আমি যেখানে চিকিৎসা করছি, আমি যেই কম্পিউটারে বসে রিসার্চ করতেছি, তার একটাও, তার বিন্দুমাত্র একটা কণাও আমার না, বিন্দুমাত্র একটা কোনো। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীর সক্ষমতার কোথাও নেই, কোথাও। আজকে যেই জায়গায় ইউরোপ বিশ্ব দাঁড়িয়ে আছে, আপনি যদি সেই জায়গায় যেতে চান তাহলে আপনার 500 বছর লাগবে। ওকে, তাহলে এখন যুদ্ধ হবে কিসের ভিত্তিতে? আমাদের লড়াই হবে কিসের ভিত্তিতে? প্রতিরোধ হবে কিসের ভিত্তিতে? 500 বছর ট্রাই করব, 500 বছর চেষ্টা করব। ওকে, 500 বছর আমি ট্রাই করলাম, 500 বছরে তারা কোথায় যাবে? তাহলে এইখানে সিস্টেমটা এরকম না যে আমি বসে বসে প্রস্তুতি নিব আর সেও সামনে আগাতে থাকবে। এখানে সিস্টেমটা, আমি আমার কথা বলতেছি, সিস্টেমটা এরকম হতে পারে যে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব আর তারা যেন উন্নত না হতে পারে সেইটার আমি চেষ্টা করব। মানে আমাকে দুইটা একসাথে ব্যালেন্স করতে হবে। আমি যদি তাদেরকে বাধা দিতে না পারি, জাস্ট আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে তারা আমার চাইতে আরও বেশি সামনে এগিয়ে যাবে। দুইটা রাস্তা আমাকে গ্রহণ করতে হবে, একটা তাদেরকে বাধা দিতে হবে এবং একটা আমাকে নিজে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা তো গেল প্রথম অংশ, যেখানে আমরা বের করলাম যে আমরা নিজেরা ইউরোপ বিশ্ব এবং আমেরিকার সক্ষমতায় জিরো এর স্থানে আছি, নাথিং এলস। আমেরিকার পাকিস্তানের পারমাণবিক শক্তির বাইরে আমরা পুরো মুসলিম বিশ্ব আসলে কোথাও এক্সিস্ট করি না। এটা আপনাকে মানতে হবে যে আমরা আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ইউকে, USA এর সামনে কোথাও এক্সিস্ট করি না আমাদের ক্ষমতা এবং সক্ষমতা দিয়ে। তাহলে আসেন এমন কিছু
ইতিহাসের দিকে আমরা যাই, যে ইতিহাসগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলিমেরা পরাজয় বরণ করেছে। প্রথম অংশ আমরা শেষ করেছি, আমাদের সক্ষমতার তুলনা।